আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আপনারাও ভালো থাকবেন আর ভালোর দলে থাকবেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। ভূত.fm। আপনারা কোথায় থেকে দেখছেন আমার এই ভূতের গল্প অবশ্যই কমেন্টে দেখে যাবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। তো বেশি দেরি না করে ভিডিওতে ফেরা যাক। পর্ব 1। দোহার থানার চরজয়পাড়া গ্রামের ভায়াল রাত। ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগের। দোহার থানার চরজয়পাড়া গ্রামের এসপি বাড়ির সামনের রাস্তায়, যেখানে একটা কালভার্ট আর তার পাশেই ঘন ঝোপঝাড়, সেই অন্ধকারময় স্থানে ঘটেছিল এক রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। রাত তখন প্রায় 11:30। গ্রামের মানুষ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝিনি পোকার শব্দে রাতের ভয়াল নীরবতা আরো ভারী হয়ে উঠেছে। একজন রিকশাওয়ালা এক প্যাসেঞ্জার নিয়ে সেই ফাঁকা রাস্তায় আসছিল। তারা যখন কালভার্টের কাছাকাছি পৌঁছাল, তখন দূর থেকে দেখতে পেল সাদা কাপড় ঢাকা কিছু একটা পড়ে আছে। কাছে গিয়ে দুজনেই ভয় পেয়ে গেল। কালভার্টের উপর শুয়ে আছে একটা লাশ। প্যাসেঞ্জার বিস্মিত কণ্ঠে বলল, হয়তো কেউ লাশ ফেলে রেখে গেছে, চল দাফনের ব্যবস্থা করি কি। কিন্তু রিকশাওয়ালা গা গুলিয়ে বলল, না ভাই, আমি এই লাশ নিয়ে যাব না, আমার ভাড়া দিয়ে দেন উনি। প্যাসেঞ্জার জোর দিয়ে বলল, তোমাকে 100 টাকা বাড়তি দেব, শুধু সাহায্য করো। অবশেষে রিকশাওয়ালা শর্ত রাখল, ঠিক আছে, তবে লাশটা আপনাকেই তুলতে হবে কি। লোকটি রাজি হল। ধীরে ধীরে সে লাশের মুখের কাপড় সরাল। কিন্তু হঠাৎই তার বুক কেঁপে উঠল। লাশের চোখ খোলা, আর সেই চোখ যেন জীবন্ত মানুষের মতো তাকিয়ে আছে তাদের দিকেই। প্যাসেঞ্জার ভয়ে কাঁপলেও সাহস করে কাপড়টা আরেকটু সরাল। আর তখনই তার মাথা ঘুরে উঠল। লাশটির শরীর জুড়ে ভয়ঙ্কর বড় বড় পশম, যেন মানুষের শরীরে ভেড়ার মতো পশম গজিয়ে আছে। লোকটি চিৎকার দিয়ে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেল। আর রিকশাওয়ালা কি করেছিল সে রাতে, কেউ আর নিশ্চিতভাবে জানে না। তবে শোনা যায়, সেই ঘটনার পর থেকে রাতের বেলা ওই কালভার্টের পাশে বহু মানুষ সাদা কাপড় ঢাকা ছায়ামূর্তি দেখতে পেয়েছে। তুমি চাইলে আমি এই গল্পটিকে ভিডিও স্ক্রিপ্ট আকারে সাজিয়ে দিতে পারি, যাতে তুমি ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়েস দিয়ে ফেসবুক বা টিকটকে আপলোড করতে পারো। সত্যি ঘটনা পর্ব 2। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওতে ফেরা যাক। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা যা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে, আজ সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায়, তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে মতানৈক্যর ফলেই ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। আমি ছোট থেকেই দাদুর বাড়ি থেকেই মানুষ। পড়াশোনা ওখানকার স্কুলেই করি। রোজ সন্ধ্যা বেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়েই আসতে হতো। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো, যাই হোক বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরো 5টা বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপারের পরীক্ষা আগামী দিন, তাই প্রস্তুতি চলছে জোর কদমে।
পড়তে পড়তে রাত্রি প্রায় ৩ বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যে আমি হাত পা নড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। ২ মিনিট এইভাবে কাটার পর আমি চোখ নিচে নামিয়ে নিই। পাশের রুমে দিদা শুয়ে রয়েছেন, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। কোনোমতে গায়ত্রী জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে শোবার খানিকটা পরে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারোর পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁক করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ের সংজ্ঞা হারিয়ে ফেলি। সকালবেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুল গুরুকে ব্যাপারটা জানালে তিনি গয়ায় পিন দানের কথা বলেন, আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর দেখিনি। বরিশালের সত্য ঘটনা পর্ব ৩। একটি সত্য ঘটনা। ভূত প্রেত জিন বিশ্বাস না করলে পড়বেন না কেউ। আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামে গঞ্জে থেকে মানুষ আমি ভূতের ভয় নেই বললেই চলে। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়। আমি কখনো এসব বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। চাচার গঞ্জে কাজ ছিল দেখে আমাকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করেছিলেন সমস্যা হবে নাকি। আমি না করি। চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। সন্ধ্যা নেমেছে চারপাশে। খুব দ্রুতই রাতের আধারে চারপাশ ঢেকে যাবে। আমার সাথে কোনো আলো নেই। তবে বাড়ি খুব একটা দূরের পথ না। বাঁকা পথে গেলে ১-৫ মিনিট, আর সোজা রাস্তা দিয়ে গেলে ২-৫-৩-০ মিনিট লাগবে। সেই দিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল। তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ, যাকে আমরা বলি শর্ট রাস্তা, ধরে হাঁটা দিলাম। হনহন করে হাঁটছি। সবাই মনে হয় বাংলাদেশের খেলা দেখছে। কাউকেই দেখলাম না পথে। প্রায় ৪-৫ মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝুপে ধপ করে কি জ্যান পড়ল। বলতে ভুলে গেছি, শর্ট রাস্তাটা একটু জঙ্গলা টাইপের এলাকার মধ্য দিয়ে। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আওয়াজটা শুনেই আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম ২-০ সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না। আর আমি নাছোড় বান্দা। আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই আমি আসলেই অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে ২টা চোর একসাথে পিটাইছি। ভয় ডর খুব কম। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো কোনো চার পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজ গজ শব্দ হচ্ছিল। হাত ভাঙার আওয়াজ কানে এলো। কডমট করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই কেডা রে? কেডা এইখানে?
সাথে সাথে পাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওটার চেহারা দেখার সাথে সাথে মনে হল কলিজাটা এক লাফে গলায় উঠে এলো। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা রেখে আমার দিকে এগিয়ে এলো। এরপরে আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বি এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। উনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার যে সেই দিন আমার থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। শীতের রাতের সত্যি ঘটনা পর্ব 4। আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলব। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাতের। অবশ্য ভূতের ঘটনাগুলো সাধারণত অন্ধকার রাতেরই হয়ে থাকে। ওই হোক সেই রাতের 2 দিন আগে আমি গিয়েছি দাদু বাড়িতে। আগেই বলে রাখি আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামে বাইরের মানুষ গেলে রীতিমত ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটিকে দিনের বেলা যত সুন্দর লাগে রাতের বেলা হয়ে উঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাত ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথে হয় ওর সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরের বাজার থেকে চার্জ করে আনতে হয়। সেই দিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিমি দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা 2 ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছার জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হট লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেল। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যেই চারদিক অন্ধকার হয়ে এল। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাতের বেলা চলাচল করত না, কারণ আর একটু সামনেই রয়েছে একটা বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের ভিতরে রাস্তার পাশে রয়েছে একটা কবর। সেই কবর আর বাঁশঝাড় নিয়ে গ্রামে নানা ভৌতিক কাহিনী প্রচলিত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই। অনেক রাত হয়ে গেছে, তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবেই চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গাটার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল সহ আমরা পড়ে গেলাম। সাথে সাথেই সমনের কবরের দিক থেকে ভয়ানক জোরে খচখচ শব্দ হতে লাগল। আমরা ভয়ে সাইকেল ফেলে উল্টা দিকে দিলাম দৌড়। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা 2 সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে আর সামনে থেকে কয়েকজন লোক আসছে। কাছে আসতেই তারা আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছুর শব্দ কিংবা কোনো কিছু দেখেছি কিনা। কারণ যা বলল তার সারমর্ম এরকম, তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।
হঠাৎ কবরের স্থানটা থেকে ভয়ানক আওয়াজ আসতে লাগল। সেটি শুনে তিনি দৌড় দিয়েছিলেন। আমাদের আর বুঝতে বাকি রইল না যে ঘটনাটা আসলে কি। জবাবে আমি কিছু বলার আগেই আমার ভাই বলে ফেলল, আমরাও শুনছি সব। গভীর রাত্রি তখন প্রায় 3টা। গাছ ঘুমছুমে অন্ধকার চারদিকে। রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদেই উঠবে। শ্যামা এইমাত্র গোসল শেষে বেরুল। টাওয়ালে চুল ঝাড়ছে। শেষ হতে থাকা লালচে চাঁদটার জন্যই তার এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরেই। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনো ভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে, এসব গাঁজাখুরি গল্প হেসেই উড়িয়ে দেয় সে। তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করেছে তার মা। সন্ধেবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিসব মন্ত্রতন্ত্র অনবরত আওড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে। সারা রাত জ্বলবে ধূপকাঠি। কিসব আজগুবি কর্মকাণ্ড। জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায়। সবাই যাবার পরপরই ধূপকাঠি নিভিয়ে দেয় সে। ধোঁয়ায় অ্যালার্জি তার। গুনগুন করে গাইতে গাইতে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা। আয়নায় তাকাতেই তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল। চুলে কি বিচ্ছিরি না দেখাচ্ছে। এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল। পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে। বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানে হয়? তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে। বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল, সে কথা তান্ত্রিক ব্যাটা জানল কিভাবে? মাকেও তো কিছু বলেনি সে। ধুরো হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে। আজকে রাতেই কিছু একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো। একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ। কৃষ্ণপক্ষের 8ম দিন আজ। মোটামুটি 3টার দিকে চাঁদটা উঠবে। এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা। আজ যেন আরো সাহস ভর করেছে। একটা চা দিত। গোসল সেরে শ্যামা অজান্তেই বিজয়ার শাড়িটা পরে। একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে, অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি। চাঁদটা উঠেই গেল। আমি আসার আগেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাঁদটার দিকে তাকালো শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে। একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য, পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করেই চমকে উঠল। আজ তো অমাবস্যা। চাঁদের আলোয় কোনো ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়। তবে চাঁদ এলো কোথা থেকে? এই তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই। সবকিছুই তবে সাজানো। ভুল তারিখ, জ্যাঠার অসুখ, ধূপকাঠি সব ভ্রম। গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে।
দাদাভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটা পেয়েছিল। সবকিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শামা কাঁপতে থাকে। ছাদে আর এক মুহূর্তও নয়। রেলিং থেকে হাত সরাতে গিয়ে শামা আবিষ্কার করে সে শূন্য ভাসছে। চারদিকে কেবল অতি শূন্যতা। রেলিং, ছাদ, কোথাও কিছু নেই। কেবল বিজয়ার দিন যে চাঁদটা দেখতে গিয়ে জ্বলে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে। তান্ত্রিকের সাবধানবাণীটা মনে পড়ল, বিসর্জনের স্রোতে ডুবেছ তোমাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কি রকম লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া কিছু মূল্যবান ঘটনা আমাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। ভূত.fm আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর বন্ধুরা, একটা কথা বলি, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমার ভিতরে আরো উৎসাহ বাড়বে। নতুন আমি ভিডিও তুলে ধরতে পারবো। আপনাদের উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত FM এর সাথে জুড়ে থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই।